খাবার টেবিলে ধোয়া ওঠা এক বাটি মাটন স্যুপ। প্রথম চামচ মুখে দিতেই এক মধ্যবয়সী নারী ছটপট করে মেঝেতে লুটিয়ে পড়লেন। মুখ দিয়ে বের হতে লাগলো সাদা ফেনা, শরীরটা ধনুকের মতো বেঁকে কয়েক সেকেন্ডের মধ্যে নিথর। ঠিক তার কয়েক বছর পর একই পরিবারের আরেকজন সদস্য এক টুকরো ছানার মিষ্টি মুখে দিয়েই বাথরুমে ঢুকে দরজায় ছিটকিনি আটকে দিলেন। ভেতর থেকে শুধু শোনা গেল গোঙানির আওয়াজ। দরজা ভেঙে যখন তাকে উদ্ধার করা হলো, তার চোখ দুটো উল্টে গেছে, ঠোঁট দুটো নীল। কোনো কাটা ছেঁড়া নেই, কোনো রক্তারক্তি নেই, অথচ 14 বছরের ব্যবধানে একই ডাইনিং টেবিলে বসে একই ছাদের নিচে একে একে প্রাণ হারালেন একই পরিবারের 6 জন মানুষ। না, এটি কোনো অভিশাপ ছিল না, এটা ছিল এমন এক ঠান্ডা মাথার মাস্টারমাইন্ডের কাজ যার সুচারু পরিকল্পনা কোনো হলিউড থ্রিলারকেও হার মানাবে। কিন্তু কে এই অদৃশ্য ঘাতক? কেন ছায়ার মতো সে গ্রাস করেছিল পুরো পরিবারটিকে? বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এমন আরও ট্রু ক্রাইম স্টোরি জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন। চলুন এখন আমরা প্রবেশ করি ভিডিওর গভীরে। দক্ষিণ ভারতের কেরালা রাজ্যের কোদাথাই নামক একটি শান্ত ও নিরিবিলি গ্রাম। এই গ্রামেরই একটি অত্যন্ত সম্মানিত এবং সচ্ছল পরিবার। 2002 সালের এক সাধারণ দিনে পরিবারের কর্ত্রী হঠাৎ করেই মাটন স্যুপ খাবার পর তীব্র শ্বাসকষ্টে মারা যান। চিকিৎসকরা বললেন সাধারণ হার্ট অ্যাটাক। পরিবারটি শোক কাটিয়ে উঠতে না উঠতেই 2008 সালে ঘটে দ্বিতীয় ঘটনা। এবার পরিবারের কর্তা মিষ্টি এবং কাসাভা খাবার পর একইভাবে ছটফট করতে করতে মারা যান। ট্র্যাজেডির এখানেই শেষ নয়। 2011 সালে এই দম্পতির বড় ছেলে বাথরুমে ঢুকে তীব্র যন্ত্রণায় ছটফট করতে করতে মারা যান। তার মৃত্যুর ধরন এতটাই অদ্ভুত ছিল যে পুলিশ একটি ময়নাতদন্ত করতে বাধ্য হয়। কিন্তু সেই ময়নাতদন্তের রিপোর্ট ধামাচাপা পড়ে যায় এক অদ্ভুত সামাজিক সম্মানের অজুহাতে। এরপর 2014 সালে পরিবারের এক মামা এবং 2016 সালের মধ্যে পরিবারের এক আত্মীয়ের স্ত্রী ও তার মাত্র 2 বছরের কন্যা সন্তানও একইভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে। প্রতিটি মৃত্যুর আগে সাধারণ খাবার বা পানীয় গ্রহণ করা হয়েছিল। প্রতিটি লাশ যখন উদ্ধার করা হয় তাদের মুখে ছিল একই রকম যন্ত্রণার ছাপ, আর শরীর জুড়ে এক অদৃশ্য বিষের নীরব থাবা। পুরো গ্রাম জুড়ে রটে গেল এই বাড়িতে কোনো অশুভ ডাইনি বা অভিশাপের ছায়া পড়েছে। কিন্তু সত্যিই কি তা কোনো অলৌকিক অভিশাপ ছিল, নাকি প্রতিটা লাশের পেছনে লুকিয়েছিল মানুষের রূপ ধরে থাকা কোনো রক্তপিপাসু দানব? চলুন এই বিষয়ে জানি ভিডিওর পরবর্তী অংশে। একের পর এক 6টি রহস্যময় মৃত্যু, অথচ কেরালার স্থানীয় পুলিশ প্রতিটি ঘটনাকেই স্বাভাবিক মৃত্যু বা হার্ট অ্যাটাক বলে ফাইল বন্ধ করে দিচ্ছিল। দীর্ঘ 14 বছর ধরে খুনি পুলিশের চোখের সামনে ঘুরে বেরিয়েছে, কিন্তু কেউ তার টিকিটিরও নাগাল পায়নি। তদন্তকারীরা পুরোপুরি অন্ধকারে হাতড়াচ্ছিলেন, কারণ বিষ প্রয়োগের কোনো বাহ্যিক লক্ষণ সাধারণত ধরা পড়ে না যদি না বিশেষভাবে ফরেনসিক পরীক্ষা করা হয়। স্থানীয় থানা যখন এই মামলাগুলোকে প্রায় ভুলেই গিয়েছিল, ঠিক তখন 2019 সালে পরিবারের মেজ ছেলে, যিনি বিদেশে থাকতেন, তার মনে তীব্র সন্দেহের দানা বাঁধে। তিনি কেরালার ক্রাইম ব্রাঞ্চের তৎকালীন রুরাল এসপির কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেন। ক্রাইম ব্রাঞ্চের গোয়েন্দারা যখন ফাইলগুলো নতুন করে খুললেন, তখন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। প্রতিটি মৃত্যুর সময় ঘরের একজন নির্দিষ্ট সদস্য সবসময় উপস্থিত ছিলেন, অথচ তার গায়ে সামান্য আঁচড়ও লাগেনি। কিন্তু কোনো প্রমাণ নেই কোনো প্রত্যক্ষদর্শী। পুলিশ বুঝতে পারল এই অন্ধকারের তদন্তে আলো ছড়াতে হলে তাদের এমন এক জায়গায় যেতে হবে যা ভাবলেই শিউরে উঠতে হয়। পুলিশ কি পারবে কোনো প্রমাণ ছাড়াই এই নিখুঁত অপরাধের জাল ছিন্ন করতে, নাকি তাদের যেতে হবে কবরের অন্ধকার গভীরে? চলুন এই বিষয়ে জানতে প্রবেশ করি ভিডিওর পরবর্তী অংশে। 2019 সালের শেষের দিকে কোদাথাই গ্রামের চার্চের কবরস্থানে নেমে আসে এক থমথমে নীরবতা। শত শত মানুষের চোখের সামনে পুলিশ ও ফরেনসিক বিশেষজ্ঞরা ক্রাইম ব্রাঞ্চের নির্দেশে একে একে 6টি কবর খোঁড়া শুরু করেন।
14 বছর পুরনো কঙ্কালগুলো বের করে আনা হয় ল্যাবরেটরিতে পরীক্ষার জন্য। ফরেনসিক সার্জনরা যখন কঙ্কালের হাড় ও অবশিষ্টাংশ পরীক্ষা করলেন, তখন ল্যাবের ভেতরে থাকা প্রত্যেকে স্তব্ধ হয়ে গেলেন। বছরের পর বছর মাটির নিচে থাকার পরও প্রতিটি কঙ্কালের অবশিষ্টাংশে পাওয়া গেল একটি মারাত্মক রাসায়নিকের উপস্থিতি, সায়ানাইড। কিন্তু তদন্ত চলাকালীন সময়েই গোয়েন্দারা জানতে পারেন ঘাতক দমে যায়নি। সে ইতিমধ্যে পরিবারের সম্পত্তি জালিয়াতি করে নিজের নামে লিখে নিয়েছে এবং পরবর্তী শিকারের জন্য নতুন ফাঁদ বাঁধছে। পরিবারের অন্য সদস্যদেরও খাবারে অল্প অল্প করে বিষ মেশানো শুরু হয়েছে। পুলিশ বুঝতে পারল আর এক মুহূর্ত সময় নষ্ট করা যাবে না। ঘাতককে হাতে নাতে ধরতে হলে পাততে হবে এক পাল্টা ফাঁদ। কিন্তু পুলিশ যার উপর নজর রাখছিল, সে কি সাধারণ কোনো অপরাধী, নাকি তার ছদ্মবেশের আড়ালে লুকিয়ে আছে অন্য কোনো ভয়ঙ্কর পরিচয়? চলুন জানি পরবর্তী অংশে। কেরালার ক্রাইম ব্রাঞ্চ এবার শুরু করল তাদের ইতিহাসের সবচেয়ে রোমাঞ্চকর অপারেশন। প্রথমে ঘাতকের গত 10 বছরের মোবাইল কল ডিটেলস রেকর্ড বা সিডিআর অ্যানালিসিস করা হলো। দেখা গেল প্রতিটা মৃত্যুর ঠিক আগে এবং পরে একটি নির্দিষ্ট নাম্বারে ঘন্টার পর ঘন্টা কথা বলা হয়েছে। পুলিশ সেই নাম্বারের সূত্র ধরে সোর্স নেটওয়ার্ক সক্রিয় করল। জানা গেল সেই নাম্বারটি একজন স্বর্ণকারের। সোনা গলানোর কাজে ব্যবহৃত সায়ানাইড অত্যন্ত গোপনে সরবরাহ করা হচ্ছিল এই পরিবারে। গোয়েন্দারা ছদ্মবেশে ওই এলাকায় ওত পাতলেন। এরপর আসে সেই চূড়ান্ত মুহূর্ত, ইন্টারোগেশন বা জেরা। সন্দেহভাজনকে ক্রাইম ব্রাঞ্চের সদর দপ্তরে ডেকে এনে টানা 11 ঘণ্টা জেরা করা হয়। প্রথমে তিনি অত্যন্ত আত্মবিশ্বাসী ছিলেন, পুলিশের প্রতিটি প্রশ্ন হেসেই উড়িয়ে দিচ্ছিলেন। কিন্তু যখনই পুলিশ তার এনআইটি ক্যালিকাটের ভুয়া প্রফেশনাল আইডি কার্ড, জালিয়াতি করা উইল এবং সায়ানাইড সরবরাহকারীর কল রেকর্ড টেবিলের উপর আছাড় দিয়ে ফেলল, তখনই তার কপালের ঘাম সমস্ত আত্মবিশ্বাসকে ধুয়ে দিল। তিনি বুঝতে পারলেন তার 14 বছরের সাজানো সাম্রাজ্য এবার তাসের ঘরের মতো ভেঙে পড়েছে। অবশেষে ঘাম ভেজা মুখে, কাঁপানো গলায় অপরাধে স্বীকার করল তার আসল নাম। কে সেই মাস্টার মাইন্ড? চলুন জানি পরবর্তী অংশে। হ্যাঁ, এই কুখ্যাত ও পৈশাচিক হত্যাকাণ্ডের মূল মাস্টারমাইন্ড আর কেউ নন, ওই পরিবারেরই বড় বউ জলি আম্মা জোসেফ, যিনি সমাজের চোখে ছিলেন একজন আদর্শ মা, নিয়মিত চার্চে যাওয়া পুণ্যবতী নারী এবং এনআইটির মতো স্বনামধন্য প্রতিষ্ঠানের একজন সম্মানিত লেকচারার। কিন্তু তদন্তে প্রকাশ পায় তার এই পুরো জীবনটাই ছিল একটা বিশাল মিথ্যা। তিনি কখনো এনআইটির শিক্ষক ছিলেনই না। জলি জোসেফ একে একে স্বীকার করেন তার লোম হর্ষক জবানবন্দি। 2002 সালে প্রথম তিনি বিষ প্রয়োগ করেন তার শাশুড়ি আনাম্মা থমাসকে, কারণ আনাম্মাই ছিলেন পরিবারের আর্থিক নিয়ন্ত্রা। 2008 সালে শ্বশুর থমাসকে সায়ানাইড দেন সম্পত্তি হাতিয়ে নেওয়ার জন্য। 2011 সালে নিজের স্বামী রয় থমাসকে খাবারে সায়ানাইড মিশিয়ে হত্যা করেন, কারণ রয় তার অতিরিক্ত খরচ ও মিথ্যাচার সহ্য করতে পারছিলেন না। 2014 সালে স্বামী রয়ের মামা ম্যাথিউ মাঞ্জাদিয়াল এই মৃত্যুগুলো নিয়ে সন্দেহ প্রকাশ করায় তাকেও সায়ানাইড দিয়ে চিরতরে স্তব্ধ করে দেওয়া হয়। এরপর জলি নজর দেন রয়ের কাজিন সাজু স্কারিয়ার উপর। সাজুকে বিয়ে করে তার সম্পত্তি ভোগ করার জন্য 2014 সালে সাজুর 2 বছরের ফুটফুটে কন্যা সন্তান অ্যালফাইন সাজু এবং 2016 সালে সাজুর স্ত্রী সিলি স্কারিয়াকেও সায়ানাইড খাইয়ে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করেন জলি। এই পৈশাচিক কাজে জলিকে সায়ানাইড সরবরাহ করে সাহায্য করেছিলেন তার দূর সম্পর্কের ভাই ও জুয়েলারি দোকানের কর্মচারী এম.এস. ম্যাথিউ এবং স্বর্ণকার প্রাজি কুমার, যাদেরকে পুলিশ পরবর্তীতে গ্রেফতার করে। মাত্র কয়েক টুকরো কাগজের দলিল আর পরকীয়া প্রেমের লালসা মেটাতে জলি জোসেফ নামের এই ব্ল্যাক উইডো একটি পুরো পরিবারকে নিশ্চিহ্ন করে দিয়েছিলেন।
জলি জোসেফ আজ কারাগারের অন্ধ প্রকোষ্ঠে বন্দী, কিন্তু যে 6টি প্রাণ অকালে ঝরে গেল তাদের কি আর কখনো ফিরিয়ে দেওয়া সম্ভব? ভাবলে বুকটা কেঁপে ওঠে। যে মা পরম মমতায় পুত্রবধূকে বরণ করেছিলেন, যে নিষ্পাপ 2 বছরের শিশুটি বিশ্বাস করে তার মায়ের হাতের খাবার মুখে তুলে নিয়েছিল, তারা কেউই জানত না তাদের পরম আপনজনই তাদের মুখে তুলে দিচ্ছে সাক্ষাৎ মৃত্যু। এই কেসটি আমাদের বিচার ব্যবস্থা এবং সামাজিক অন্ধত্বের গালে একটি বিরাট চড়। দীর্ঘ 14 বছর ধরে একটির পর একটি হত্যাকাণ্ড ঘটল, অথচ আমাদের আইন, আমাদের ফরেনসিক ব্যবস্থা আর আমাদের সমাজ ঘুমিয়ে রইল। যদি প্রথম মৃত্যুর পরই সঠিক তদন্ত হতো, তবে হয়তো বাকি 5টি নিষ্পাপ প্রাণকে এভাবে চলে যেতে হতো না। আমরা আজ এমন এক সমাজে বাস করছি যেখানে আস্থার দেওয়ালগুলো ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে। ঘরের ভেতরের মানুষটাই যখন সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়ায়, তখন আপনি কাকে বিশ্বাস করবেন? আসুন অন্ধ বিশ্বাস পরিহার করি, সচেতন হই। কারণ শয়তান কখনো শিং উঁচিয়ে আসে না, সে আসে আপনারই খুব চেনা কোনো ভালোবাসার রূপ ধরে।